নমস্কার বন্ধুরা, আমি চিত্রশিল্পী সুদেষ্ণা চক্রবর্তী। শুভ শারদীয়া দুর্গাপুজো প্রায় শুরু হয়ে গেছে। আজকে অনেকের অনুরোধে ভারতবর্ষের স্বাধীনতা প্রাপ্তিতে আমাদের বাঙালি যে সব নেতারা ছিলেন তাদের যে অবদান ছিল সেই নিয়ে ভিডিও বানানোর অনুরোধ এসছে। সান্ধ্য আড্ডাতে আজকে আবার আমরা কয়েকজনের কথা শুনে নেব। তাহলে দেরি না করে আমরা আগে শুনে নিই। আজ যার কথা সবার প্রথমে বলবো, তিনি ছিলেন বিপ্লবী রাসবিহারী বসু। নানা বেশে রাসবিহারী, তুলনা কি হয়ই হারি? চলে যান সুদূর জাপান, আজাদ হিন্দ ফৌজ কাঁপান। সুভাষ হলেন সঙ্গী যে তাঁর, এমন নেতা আছে কি আর? বীর ফৌজের সেই অভিযান ফিরিয়ে আনে লুণ্ঠিত মান। রাসবিহারী বসু 1911 সালের 11ই ডিসেম্বর ভারতবর্ষের রাজধানী কলকাতা থেকে স্থানান্তরিত হল দিল্লিতে। ইংল্যান্ডের সিংহাসনে তখন সম্রাট পঞ্চম জর্জ, আর ভারতে বড়লাট লর্ড হার্ডিঞ্জ। এই উপলক্ষে লর্ড হার্ডিঞ্জকে একটি সুসজ্জিত হাতের পিঠে বসিয়ে বিরাট শোভাযাত্রার ব্যবস্থা হলো। দিন স্থির হলো 25শে ডিসেম্বর বড়দিনে। সংবাদটা কানে যেতেই চঞ্চল হয়ে উঠলেন দেরাদুন ফরেস্ট রিসার্চ অফিসের হেড ক্লার্ক। ভারতবর্ষের মাটিতে বিদেশি শাসন ব্যবস্থা তার সহ্য হয় না এই দেশের অর্থ নিয়ে বিদেশি শাসকদের আমোদ প্রমোদ। প্রতিকার চাই, প্রতিরোধ চাই। অস্থির হয়ে তিনি তার প্ল্যানও ঠিক করে ফেললেন। হার্ডিঞ্জের ওপর বোমা ফেলতে হবে, কিন্তু কি করে? এত সতর্কতা, এত প্রহরা, এই বিশাল আয়োজনকে ফাঁকি দিয়েও কাজ হাসিল করা যাবে কি? কর্মব্যস্ত বড়বাবুর অন্তরালে বিপ্লবী রাসবিহারী বসু কঠিন হয়ে উঠলেন। করতেই হবে। তার নিজস্ব কেন্দ্র চন্দননগরে খবর পাঠালেন তিনি। যথাসময়ে 2টি বোমা চলে এলো তার হাতে। সঙ্গে এলেন 2জন নির্বাচিত সহকর্মী, বসন্ত আর মনমথ বিশ্বাস। অবশেষে রাজধানী অভিষেকের সেই নির্দিষ্ট দিনটি এসে গেল। পথে পথে অগণিত মানুষ, অজস্র পুলিশ, মিলিটারি, কিন্তু রাসবিহারীর বুদ্ধির তুলনা নেই। আর তুলনা নেই তার ছদ্মবেশ ধারণের। সেই নিপুণ হাতে স্পর্শে বসন্ত আর মনমথ রূপান্তরিত হলেন 2জন অভিজাত মুসলমান রমণীতে, আর তিনি নিজে সাজলেন তাদের খিদমতগার। ছাদে জমায়েত অন্য রমণীরা 2জনকে আসরের সামনে জায়গা করে দিলেন। অভিজাত রমণী বলে কথা, অচঞ্চল রাসবিহারী শুধু প্রহর গুনতে লাগলেন। একসময় মিছিল এগিয়ে এলো। জয়পুরের মহারাজার তত্ত্বাবধানে হাতি ও হাওদা অনবদ্যভাবে সাজানো হয়েছে। মাহুত সুসজ্জিত। রাজপ্রতিনিধি লর্ড হার্ডিঞ্জের কথা তো বলাই বাহুল্য। রাসবিহারীর নিঃশ্বাস বন্ধ হয়ে এলো আনন্দে, উত্তেজনায়। দুম দুম সমস্ত দিল্লি শহর কাঁপিয়ে বিকট শব্দে বোমা পড়ল, কিন্তু একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে প্রাণ গেল মাহুতের। আহত হয়েও বেঁচে গেলেন লর্ড হার্ডিঞ্জ। চতুর্দিকে ছোটাছুটি শুরু হয়ে গেল, কিন্তু ছদ্মবেশী 3 বিপ্লবী পুলিশের চোখে ধুলো দিয়ে পালালেন। বিপ্লবী রাসবিহারী ব্যথিত হলেন, কিন্তু এই ব্যর্থতাই পরিবর্তিত করল তার পরবর্তী জীবন। এবার থেকে তিনি পুরোপুরি বিপ্লবের পথে নামলেন। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসেও একটি নাম ক্রমশ বিখ্যাত হয়ে উঠল। সেই পূর্ণ নামটি হল বিপ্লবী রাসবিহারী বসু। জন্মেছিলেন 1880 খ্রিস্টাব্দে বর্ধমান জেলার এক গ্রামে। পরবর্তীকালে তার আজাদ হিন্দ ফৌজ গঠন এবং সর্বাধিনায়ক পদে সুভাষচন্দ্রকে বরণ করে নেওয়ার ঘটনা ভারতবর্ষের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা এবং অধ্যায়। আজ আরও কয়েকজনের কথা আমরা
শুনব। বিপ্লবী অরবিন্দ ঘোষ। মানিকতলার গোপন ডেরা, পুলিশ এসে করছে জেরা। অরবিন্দ মধুর হেসে শান্তভাবে দাঁড়ায় এসে। মহান দেশের মহান ছেলে, কেউ পারে কি রাখতে ঠেলে? বাড়িন এবং উল্লাসকর, আনলো বয়ে দুরন্ত ঝড়। অরবিন্দ। কিংসফোর্ডকে মারতে গিয়ে ক্ষুদিরামের ফাঁসি হলো। আত্মহত্যা করলেন প্রফুল্ল চাকি। আতঙ্কে ক্ষিপ্ত হয়ে উঠল ইংরেজ সরকার। কলকাতা শহর জুড়ে তল্লাশি শুরু হলো। মানিকতলায় আবিষ্কৃত হলো বোমা তৈরির কারখানা। ক্ষুদিরাম যেদিন ধরা পড়লেন, ঠিক তার পরের দিন 2রা মে শেষ রাতে মুরারিপুকুর বাগানে পুলিশ গ্রেপ্তার করল বারীন্দ্র কুমার, উল্লাসকর দত্ত, উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, নলিনীকান্ত গুপ্ত প্রমুখ বিপ্লবীদের। কিন্তু পুলিশের কাছে আরও চাঞ্চল্যকর তথ্য ছিল। গ্রে স্ট্রিটের একটি বাড়িতে থাকেন বিপ্লবীদের গুরু অরবিন্দ ঘোষ, যার শীর্ণ একটি অঙ্গুলি সংকেতে বিপ্লবীরা জীবন পর্যন্ত বিসর্জন দিতে পারে। জাঁদরেল পুলিশ অফিসার ক্লেগান সাহেবের নেতৃত্বে মধ্যরাতে হানা দেওয়া হলো সেখানে। বাইরে থেকে সমস্ত বাড়িটা ঘিরে ফেলল পুলিশ। বুটের লাথি চালিয়ে খোলা হলো দরজা। উদ্যত রিভলভার হাতে নিয়ে ঘরে ঢুকলো ক্লেগান। কিন্তু ঘরে ঢোকার পর স্তব্ধ হয়ে গেল তার সমস্ত উত্তেজনা। মেঝেতে একটা মাদুরে শীর্ণকায় এক ভদ্রলোক শুয়ে আছেন। পরনে মলিন জামা কাপড়, দৃষ্টি শান্ত, সমাহিত, সুদূর প্রসারী। ঘরে একটি আসবাবপত্র পর্যন্ত নেই। বিস্মিত ক্লেগান অরবিন্দের পরিচয় জানত। সে তাই না জিজ্ঞেস করে পারল না, আপনি তো ICS পরীক্ষা পাশ করেছিলেন, দীর্ঘদিন ইংল্যান্ডে লেখাপড়া শিখেছেন, আপনিই অরবিন্দ ঘোষ? শান্ত বিপ্লবীর সংজাত ছোট্ট জবাব, হ্যাঁ। তবে এরকম ঘরে থাকেন কেন? গরিব দেশের নাগরিক বলে। বিপ্লবী আর কথা বলার প্রয়োজন বোধ করলেন না। ক্লেগান তাকে বন্দি করলেন। সেখান থেকে তাকে পাঠানো হলো আলিপুর জেলে। আদালতে মামলা উঠল। জাতীয় ইতিহাসে এটি আলিপুর বোমা মামলা নামে সুবিখ্যাত। বিচারক বিচক্রফট অরবিন্দের সঙ্গে কেমব্রিজে পড়তেন। ICS পরীক্ষাও তিনি অরবিন্দের সঙ্গেই দিয়েছিলেন। সরকারি উকিল ছিলেন আর্ডিংটন। অরবিন্দের পক্ষে প্রথমে ছিলেন ব্যোমকেশ চক্রবর্তী, পরে এলেন তরুণ আইনজীবী চিত্তরঞ্জন দাস। সুদীর্ঘ 10 মাস পরে মামলার নিষ্পত্তি হয়। চিত্তরঞ্জনের একটা যুক্তিজালে মুক্তিলাভ করেন অরবিন্দ। সেই ঐতিহাসিক দিনটি হল 6 মে 1909 সাল। জন্মেছিলেন তিনি 1872 খ্রিস্টাব্দের 15ই আগস্ট কলকাতায়। মহাপ্রয়াণ হয়েছিল 1950 খ্রিস্টাব্দের 5ই ডিসেম্বর দক্ষিণ ভারতের পণ্ডিচেরিতে, এখন যাকে আমরা পুরুচেরি বলি। এবার আমরা শুনে নিই সুবিখ্যাত দুজনের কথা, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি। তৈরি যখন হচ্ছে সবই, তখন এলেন 2 বিপ্লবী, প্রফুল্ল আর ক্ষুদিরাম, শিহর জাগানো দুটি নাম। দেশ জননীর চরণতলে প্রাণ ঢেলে দেয় রক্তদলে। শহীদ হলে নমর কিশোর, বীর প্রসবিনী, ভয়টা কি তোর? ক্ষুদিরাম, প্রফুল্ল। 1908 সালের 28শে মার্চ অত্যাচারী কিংসফোর্ড বাংলা থেকে বদলি হয়ে গেল বিহারে। ইতিমধ্যে বাংলার বিপ্লবী সংস্থায় রায় বেরিয়ে গেছে, যেমন করে হোক কিংসফোর্ডকে হত্যা করতে হবে। ভার দেওয়া হলো 2টি তাজা কিশোরের ওপর, মেদিনীপুরের ক্ষুদিরাম বসু আর রংপুরের প্রফুল্ল চাকি। দুজনে মুজফ্ফরপুর রওনা হলেন। রেল স্টেশনে 2 বিপ্লবীদের সাক্ষাৎ হলো। দুজনে একটি ধর্মশালায় আশ্রয় নিয়ে নিঃশব্দ সমান্তর্পণ পর্যবেক্ষণ করতে লাগলেন অত্যাচারী কিংসফোর্ডের গতিবিধি। কিংসফোর্ডের খেলার সঙ্গী ছিলেন মিসেস কেনেডি এবং তার কন্যা।
তারা রাত্রি 8:30 নাগাদ কিংসফোর্ডের গাড়ির অনুরূপ একটি ঘোড়ার গাড়িতে রওনা হলেন। গাড়িটি সমস্ত শহর কাঁপিয়ে বোমা ফাটালো। দিনটি হল 1908 সালের 30শে এপ্রিল। বিদেশি শাসকের বিরুদ্ধে পরাধীন ভারতবর্ষের প্রথম বিস্ফোরণ। একটু দূরে থাকায় কিংসফোর্ড বেঁচে গেলেন। মারা পড়লেন মিসেস কেনেডি এবং তার কন্যা। হৈ হৈ করে উঠল ইউরোপীয় ক্লাব। বিপ্লবীরা তখন ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছেন। পা থেকে জুতো খুলে গেছে, কিন্তু তারা তখন মরিয়া। প্রফুল্ল ছুটছেন সমস্তিপুরের দিকে, আর ক্ষুদিরাম ছুটেছেন ওয়াইনের দিকে। 1 মে প্রফুল্ল চাকি সমস্তিপুর পৌঁছালেন। সেখান থেকে ট্রেনে চাপলেন মোকামা ঘাট যাবার জন্য। ইতিমধ্যে তিনি একজোড়া নতুন জুতোও কিনে ফেলেছেন। এই জুতোই কিন্তু দৃষ্টি আকর্ষণ করল সিংভূম পুলিশের দারোগা নন্দলাল বন্দ্যোপাধ্যায়ের। ধূর্ত নন্দলাল আলাপ জমিয়ে সবই জানতে পারল। পদোন্নতি এবং পুরস্কারের লোভে তখন তার চোখ দুটো শকুনের মতো চকচক করছে। প্রফুল্ল একবার পালাবার চেষ্টা করেছিলেন, কিন্তু পালাতে পারেননি। শেষ পর্যন্ত হাত ছাড়িয়ে নিয়ে নিজের দেহে গুলি চালান। ওদিকে ক্ষুদিরাম ধরা পড়েন ওয়াইনি স্টেশনে। বিচার শুরু হয় ক্ষুদিরামের। 13 জুন রাত রায় বেরোলো ফাঁসির আদেশ। নির্ভীক কিশোরের স্বাভাবিক নির্ধার পর্যন্ত ব্যাঘাত সৃষ্টি করতে পারেনি এই মৃত্যুদণ্ড। জন্ম হয়েছিল তার 1889 খ্রিস্টাব্দের 3 ডিসেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার হাবিবপুর গ্রামে। পিতা ত্রৈলোক্যনাথ এবং মাতা লক্ষ্মীপ্রিয়া দেবী। 1908 সালের 11 আগস্ট ফাঁসির মঞ্চে জীবন উৎসর্গ করেন বিপ্লবী ক্ষুদিরাম। স্বাধীনতার পবিত্র বেদিতে বাঙালির সেই প্রথম রক্তদান। আমরা নীল বিদ্রোহ সম্পর্কে একটু শুনে নিই। নীল ফলাবে দেশের মাটি, চাষির জোটে শূন্য বাটি, বেগার খেটে চাবুক মেলে নীলকরেরা সবটা খেলে। জোট বেঁধে তাই উঠল মেতে দীনবন্ধু হরিশ যেতে, বাংলা থেকেই সবাই মিলে ব্রিটিশকে খুব ধাক্কা দিলে। নীল বিদ্রোহ। সিপাহী বিদ্রোহের অব্যবহিত পরেই বাংলাদেশ আরও বেশি আলোড়িত হয় নীল বিদ্রোহে। সে সময় ইংল্যান্ডে নীলের খুব চাহিদা ছিল। নীল শিল্প কারখানায় যেমন লাগতো, তেমনই নাবিকদের পোশাকের রং করার জন্য নীল লাগতো। এদেশের শাসন ব্যবস্থা কায়েম করার পর ইংরেজরা নীল চাষ শুরু করে। নদিয়া, মালদহ, যশোহর, খুলনা, ঢাকা প্রভৃতি জেলায় বিস্তীর্ণভাবে নীলের চাষ হয়। কুঠি বানিয়ে ইংরেজরা জমিদার সেজে গরিব নীল চাষিদের ওপর অকথ্য অত্যাচার চালাতে শুরু করে। বাংলার কৃষি নির্ভর ভদ্র শ্রেণী এবং সাধারণ কৃষিজীবীরা নীলকর সাহেবদের শোষণ, পীড়ন এবং অকথ্য অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠে। দাদনের নামে সামান্য অর্থ দিয়ে তারা সবটুকু লভ্যাংশ নিজেরা ভোগ করে, আর দরিদ্র চাষিদের ভাগ্যে জোটে অসহনীয় দারিদ্র্য এবং অপরিসীম লাঞ্ছনা। এই অত্যাচারের বিরুদ্ধে চাষিরা সমবেতভাবে রুখে দাঁড়ায় এবং নীল চাষ না করার সিদ্ধান্ত নেয়। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার খ্যাতনামা সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায় এই বিদ্রোহকে সমর্থন করে জ্বালাময়ী সম্পাদকীয় লেখেন। নীল চাষিদের শোচনীয় দুর্দশাকে তুলে ধরে সমগ্র দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করেন। নাট্যকার দীনবন্ধু মিত্র চাকরি সূত্রে বাংলার জেলায় জেলায় ঘুরে বেড়াতেন। নীল চাষিদের এই অবস্থা দেখে তিনি খুবই বিচলিত হন এবং নীল দর্পণ নাটক রচনা করেন। কবি মাইকেল মধুসূদনকে দিয়ে সেই নাটকের ইংরেজি অনুবাদ করিয়ে প্রকাশ করেন মহাপ্রাণ পাদ্রী জেমস লং। লং সাহেবের 1 মাস কারাদণ্ড এবং 100 টাকা জরিমানা হয়। জরিমানার টাকা দেবার জন্য আদালতে উপস্থিত ছিলেন মহাতা কালীপ্রসন্ন সিংহ মহাশয়। দেশের শিক্ষিত সমাজ এবং ভদ্র ইংরেজরা নীলকরদের অকথ্য অত্যাচারের কথা জানতে পারে।
দিকে দিকে নীল চাষিদের বিক্ষোভও ছড়িয়ে পড়ে। শাসকরা নীলকরদের সমর্থনে এই বিদ্রোহ দমনের জন্য সেনা নামায় এবং ব্যাপকভাবে নীল চাষিদের হত্যা করতে থাকে। কিন্তু তাতেও নীলকুঠিগুলি রক্ষা করা সম্ভব হয়নি এবং বিদ্রোহের আগুনও নেভেনি। শাসকরা অচিরেই বুঝতে পারে যে দেশব্যাপী এই বিদ্রোহ এভাবে থামানো যাবে না। অবশেষে ঠিক হয়, ইচ্ছার বিরুদ্ধে কোনো চাষিকে নীল চাষ করতে বাধ্য করানো যাবে না। এই সিদ্ধান্ত বদলের ভিতর দিয়েই নীল চাষিরা শাসকদের বিরুদ্ধে জয়ী হয়। মঙ্গল পাণ্ডে। ব্যারাকপুরে সৈন্য শিবির জমছে সবে সেদিন, কি ভিড়! চর্বি মাখা ব্রিটিশ টোটা, কেউ ছোবে না, বন্ধ ওটা। প্রতিবাদে আগুন জ্বলে, মঙ্গল পাণ্ডে আর কি টলে। সেই জোয়ারে ভাসল সবাই, তাঁতিয়া, নানা, লক্ষ্মীবাই। মঙ্গল পাণ্ডে। পলাশির যুদ্ধের পর ভারতবর্ষের শাসনভার চলে গিয়েছিল ইংরেজদের হাতে। বিদেশি শৃঙ্খলে বন্দিনী হন ভারত মাতা। অত্যাচার, অবিচারে শোষণ, নিপীড়ন হয়ে ওঠে ইংরেজ শাসনের নানাবিধ পৈশাচিক রূপ। তাই এই অবর্ণনীয় অবস্থায় দেশবাসী অধীর হয়ে ওঠে। শাসনের প্রতাপে দেশবাসীর নাভিশ্বাস উঠতে শুরু করে। তখন অনিবার্য ছিল প্রতিবাদ। ইংরেজ শাসনের বিরুদ্ধে সমবেতভাবে রুখে দাঁড়ানোর প্রয়োজন ছিল, কিন্তু নানা কারণে তা হয়ে ওঠেনি। যদিও অসন্তোষ দানা বেঁধেছিল নানা স্তরে, নানাভাবে। যে কোনো স্তরেই অপেক্ষা করছিল বিস্ফোরণ। পলাশির যুদ্ধের ঠিক 100 বছর পরে এই রকমই একটি ছোটোখাটো বিস্ফোরণ ঘটল। ঘটনাটি আপাত দৃষ্টিতে খুবই তুচ্ছ, কিন্তু সেই ক্ষুদ্র প্রেক্ষাপটই প্রতিবিম্বিত হলো সমস্ত দেশবাসীর বিক্ষোভ। সেই ঐতিহাসিক দিনটি ছিল 1857 সালের 29শে মার্চ। ঘটনাস্থল কলকাতার উপকণ্ঠ ব্যারাকপুরের সেনানিবাসে। সেখানে নানান প্রকার অবিচার এবং বৈষম্যের সঙ্গে সঙ্গে একটি অপছন্দের কাজ বাধ্যতামূলক ছিল। এনফিল্ড রাইফেলের যে টোটা ব্যবহার করা হতো তাতে মাখানো থাকতো পশু চর্বি। এই ব্যবহার পদ্ধতির বিরুদ্ধে প্রথমে বিদ্রোহ ঘোষণা করলেন বেঙ্গল রেজিমেন্টের তরুণ সিপাই মঙ্গল পাণ্ডে। শ্বেতাঙ্গ সেনা অফিসাররা তৎক্ষণাৎ মঙ্গল পাণ্ডেকে শায়েস্তা করতে ছুটে যান। তুমুল হাতাহাতিতেই দুপক্ষই আহত হন, কিন্তু বিদ্রোহী বীরকে তারা বাধ্য করতে পারেননি। বিদ্রোহের অপরাধে সামরিক আদালতে মঙ্গল পাণ্ডের বিচার হয়। বিচারে তার ফাঁসির আদেশ হয়। 1857 সালের 8ই এপ্রিল ফাঁসির মঞ্চে হাসি মুখে প্রাণ বিসর্জন দেন মঙ্গল পাণ্ডে। বিদ্রোহ থেকে মৃত্যু পর্যন্ত মাত্র 10 দিনের সময়সীমা, কিন্তু এই সংক্ষিপ্ত সময়েই বিশাল ছায়া ফেলল ভারতবর্ষে। এই সংবাদ ছড়িয়ে পড়ল নানান সেনা ছাউনিতে এবং দিকে দিকে ছড়িয়ে পড়ল আগুন। বিদ্রোহ রূপ নিল মহাবিদ্রোহের। ভারতের নানান প্রান্তে সিপাহীরা নানাবিধ অসন্তোষের বিরুদ্ধে গর্জে ওঠেন। ইংরেজরাই এর নাম দেয় সিপাহী বিদ্রোহ। ভারতের মাটিতে স্বাধীনতার প্রথম যুদ্ধ। আজ এই পর্যন্ত বন্ধুরা। আপনারা যদি চান তাহলে এরকম আরও কয়েকজনের ঘটনা আমরা শুনব। ভারতের স্বাধীনতা প্রাপ্তিতে আমাদের মহাপ্রাণদের জীবনী। তাহলে আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে। নমস্কার।